This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি 8 রিপোর্টার এক্সক্লুসিভ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আজ ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের খেয়াল থাকবে, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গত সপ্তাহে কোর্টে হলফনামা জমা রাজ্য ও পুলিশের। জ্যোতির্ময় আমার সহকর্মী নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, গতকালের পর আজ আবারও সকলের নজর সুপ্রিম কোর্টে, কারণ আজকের আইপ্যাক মামলার শুনানি উঠছে সেখানে এবং শুনানি হবে সেখানে। কি হতে চলেছে এখনো পর্যন্ত, এই মামলার স্ট্যাটাস কি রয়েছে এখনো পর্যন্ত? দেখো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির অভিযোগ যে তিনি রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে তদন্ত প্রক্রিয়া আটকে ছিলেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র যা এই তদন্তের ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে কাজে লাগতে পারত তা তিনি কার্যত ছিনিয়ে নিয়ে গিয়েছেন। চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ, ট্রেসপ্যাসের অভিযোগ, সমস্ত অভিযোগ মুখ্যমন্ত্রী সহ শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে ইডি এনেছিল এবং তার প্রেক্ষিতে তারা সিবিআই তদন্তের দাবি করেছিল। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী কার্যত এটা প্যাটার্নে পরিণত করে ফেলেছেন যে তার কাছের কোনো ব্যক্তি যার ক্ষেত্রে তদন্ত হলে পরে সেই বিষয়টি রাজনৈতিকভাবে তার জন্য সংবেদনশীল হতে পারে, সেখানে ইডি বা সিবিআই এর অভিযান হলেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করছেন এবং তদন্ত প্রক্রিয়া আটকানোর চেষ্টা করছেন। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট তারা নোটিশ ইস্যু করেছিল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা জমা পড়েছে, শীর্ষ আধিকারিকদের হলফনামা জমা পড়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্টস তিনি নিয়ে গিয়েছেন। তদন্তের সঙ্গে যুক্ত এমন কোনো প্রামাণ্য নথি বা প্রামাণ্য অন্য কোনো বস্তু তিনি নিয়ে যাননি, কিন্তু কোর্ট অর্ডার দিয়েছিল যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট যা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন সব সংরক্ষণ করতে হবে। স্বাভাবিকভাবেই যে হলফনামা জমা পড়েছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কি বলে আমাদের নজর থাকবে সেদিকেই। ধন্যবাদ জ্যোতির্ময়। অফিসের সংঘাত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য। রাজ্যের দায়িত্ব জ্ঞান নিয়েই প্রশ্ন প্রধান বিচারপতি। মাইক্রো অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ানের। শীর্ষ আদালত মানল নাম বাদের সিদ্ধান্ত নিতে পারে ইআরও। স্ক্রুটিনির জন্য এসআইআর এর আরো এক সপ্তাহ সময় বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপির এসআইআর এর খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আটকানোর মিশন ফেল করেছে। We are not getting justice anywhere, sir. Only one thing, sir. Your point we have well taken. এসআইআর পর্বে যুদ্ধংদেহী রাজনীতির দুই যুযুধান মামলা এখন সুপ্রিম কোর্টের দরবারে। সেখানেই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় আরও বাড়ল। 14 ফেব্রুয়ারির পর স্ক্রুটিনির জন্য আরও এক সপ্তাহ সময়। আরও এক সপ্তাহ সময় বাড়ালো সুপ্রিম কোর্ট। বেড়েই যাচ্ছে। সাধারণ জনতা তার দায়িত্ব সময়ে পালন করার পরেও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এই এক মাস ধরে ডিলে হচ্ছে। এর কোনো কারণ ছিল না। মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে যে সময় জোর করে বিজেপির কথায় যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে। 4 ফেব্রুয়ারি শুনানিতে কমিশন অভিযোগ করে পর্যাপ্ত অফিসার দেয়নি রাজ্য, তাই মাইক্রো অবজারভার নিয়োগ। সেদিনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কতজন অফিসার দিতে পারবে রাজ্য জানাতে হবে নবান্নকে। সোমবারও অফিসার সংঘাত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান জানান ৮৫০০ অফিসার দেয়া হয়েছে। পাল্টা কমিশনের আইনজীবী বলেন অফিসারদের নামের তালিকা দেয়নি রাজ্য। প্রধান বিচারপতির নির্দেশ শুধু সংখ্যা পাঠালে হবে না, নাম পদ সহ তথ্য দিতে হবে। অফিসার সংঘাতে রাজ্যের দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন ৪ বা ৫ তারিখ অফিসার দেয়া হলে সমস্যা হতো না। সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা
সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এদিন শুনানিতে মাইক্রো অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান। প্রধান বিচারপতির বেঞ্চ মেনে নেয় নাম বাদের সিদ্ধান্ত নিতে পারেন ইআরও। কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এই এসআইআর প্রক্রিয়াতে নেবে এআরও। এবং মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। এবারে যা যা অভিযোগ রয়েছে, যা যা অনুযোগ রয়েছে তা নিয়ে পরের সোমবার ফের শুনানি। স্বাভাবিকভাবেই জটিলতা কাটিয়ে সকলের সহমতটায় এসে পৌঁছতে পারে কিনা আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। শুনানি কেন্দ্রে পরপর অশান্তি। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার শুনানির আগে জবাব দিতে হবে। সম্প্রতি রাজ্যে এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কোনো এফআইআর দায়ের হচ্ছে না বলে অভিযোগ কমিশনে। সোমবার এই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এর জন্য রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে তাকে কারণ জানাতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে। সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছে। মানুষ যে হয়রানির শিকার হয়েছেন তার জন্য দায়ী প্রশাসন, তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতা হয়েছে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা। আর খবর কমিশন সূত্র মারফত এটাই পাওয়া যাচ্ছে, নথি যাচাই সময়সীমা আরো 7 দিন বাড়ালো সুপ্রিম কোর্ট। কিন্তু কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কবে ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন? এবার রাজ্যে ক দফায় ভোট হবে বিধানসভা ভোট। এক দফায় ভোট করাতে প্রস্তুত কমিশনকে জানিয়েছেন সিইও। মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? হবে কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাদের শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো সব চলছেই। মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তবে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। দিল্লি রওনা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। আজ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সিইও। আলোচনায় থাকবে এসআইআর প্রসঙ্গ। আপনারা জানেন গতকালের সুপ্রিম রায় এবং তারপরেই আজকের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দিল্লি রওনা। সেখানে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। আজ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গেও বৈঠক রয়েছে সিইওর। আলোচনায় উঠবে এসআইআর প্রসঙ্গ। কমিশনে গ্রুপ বি অফিসারদের তালিকা পাঠালো রাজ্য। ৮৫০৫ জন অফিসারের তালিকা কমিশনে পাঠিয়েছে রাজ্য। আদালতের নির্দেশে তালিকা পাঠালো নবান্ন। আজ বিকেল ৫টার মধ্যে ডিওর কাছে রিপোর্ট করতে হবে অফিসারদের। ভোটে পুলিশ পোস্টিং নিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি সিইও দপ্তরে। 15 ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্মীদের নির্দিষ্ট জায়গায় বদলি ও পোস্টিং নিয়ে সিইও দপ্তর ও নির্বাচন সদনে রিপোর্ট দিতে হবে। স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য
নির্বাচনী আধিকারিক। ভোটের কাজে যুক্ত থাকা পুলিশ কর্মীরা যাতে একই জেলায় 3 বছর বা তার বেশি সময় না থাকে তা নিশ্চিত করার জন্য কমিশন তথ্য হাতে পেতে চায় বলেই মনে করা হচ্ছে।